আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমাস। সমাস এমন একটা জিনিস যেখান থেকে প্রায় প্রতিটা পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আপনি চাকরি পরীক্ষা দিবেন, অ্যাডমিশন পরীক্ষা দিবেন, প্রত্যেক ক্ষেত্রে সমাস থেকে প্রশ্ন আসে। চলুন খুব সহজে অল্প সময়ের মধ্যে কিভাবে সমাস শেখা যায় একেবারে A to Z শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসি আজকে। চলুন। সমাস সমাস হচ্ছে একটি সংস্কৃত ভাষার শব্দ। বিভিন্ন সময় প্রশ্ন আসে সমাস কোন ভাষার শব্দ। সমাস হচ্ছে সংস্কৃত সংস্কৃত ভাষার শব্দ। সমাস সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন। মিলন। সমাস শব্দের অর্থ হচ্ছে এক পদীকরণ। এখন যদি জিজ্ঞাসা করি যে সমাস কাকে বলে, একাধিক পদের এক পদীকরণকে কি বলে? সমাস বলে। সমাস কাকে বলে? একাধিক পদের এক পদীকরণকে সমাস বলে। সমাস হচ্ছে একটি পারিভাষিক শব্দ। কি শিখলাম? সমাস হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ। সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন বা এক পদীকরণ। একাধিক পদের এক পদীকরণকে সমাস বলে। সমাস হচ্ছে পারিভাষিক শব্দ। এটি হচ্ছে কৃত প্রত্যয় সাধিত শব্দ। কৃত প্রত্যয় সাধিত শব্দ সমাস। সমাসের কৃত প্রত্যয় হবে সম প্লাস অস প্লাস অ। সমাসের প্রতিপদ হবে সম প্লাস অস প্লাস অ। তাহলে কি শিখলাম আরেকটু দেখে আসি। সমাস সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন বা একাধিক পদের এক পদীকরণ। একাধিক পদের এক পদীকরণকে সমাস বলে। সমাস হচ্ছে একটি সংস্কৃত ভাষার শব্দ। এটি একটি পারিভাষিক শব্দ। এটি কৃত প্রত্যয় সাধিত শব্দ। সমাস শব্দের প্রকৃতি প্রত্যয় কৃত প্রত্যয় হলো সম প্লাস অস প্লাস অ। এবং সমাস শব্দ তত্ত্বে আলোচিত বিষয়। বিভিন্ন পরীক্ষার প্রশ্ন এসে থাকে যে সমাস বাংলা ব্যাকরণের কোন তত্ত্বে আলোচনা করা হয়। সমাস বাংলা ব্যাকরণের শব্দ তত্ত্বের আলোচিত বিষয়। একটা স্ক্রিনশট রেখে দিতে পারে। এরপর যে জিনিসটা একটা সমাসের উদাহরণ দেখি। সমাসের কয়টা দিক থাকে, সমাসের কয়টি অংশ থাকে এটা দেখে নিই। একটা সমাসের উদাহরণ এখানে আমরা দেখি। এখানে লিখছে হচ্ছে সিংহ চিহ্নিত আসন। এখানে সিংহ চিহ্নিত আসন এটা একটা অংশ, সিংহাসন এটা একটা অংশ। এই অংশটা বলা হয় সমস্ত পদ, আর এই অংশকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। সমাসের মধ্যে থাকে দুইটা অংশ, একটা পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ। সিংহাসন সিংহ, সিংহ হচ্ছে পূর্বপদ এবং আসনটা হচ্ছে পরপদ। পরপদকে আবার কি পদ বলা হয়? উত্তরপদ। তাহলে কি শিখলাম আমরা একটু দেখি। সমাস সমাস হচ্ছে একটি সংস্কৃত ভাষার শব্দ। সমাস এটি হচ্ছে পারিভাষিক শব্দ। সমাস বাংলা ব্যাকরণের কোন তত্ত্বে আলোচনা করা হয়? শব্দ তত্ত্বে আলোচনা করা হয়। সমাস কৃত প্রত্যয় সাধিত শব্দ। এটির কৃত প্রত্যয় হবে সম প্লাস অস প্লাস অ। এরপরে কি শিখলাম? সমাস সমাসের মধ্যে দুটো অংশ থাকে, একটা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য আর একটা হচ্ছে সমস্ত পদ। এখানে সিংহাসন হচ্ছে সমস্ত পদ, সিংহ চিহ্নিত আসন এই পুরোটুকুকে বলা হয় ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যের মধ্যে আবার দুটো অংশ থাকে, একটা সিংহ আর একটা হচ্ছে আসন। এই সিংহ বলা হচ্ছে ব্যাস বাক্যের মধ্যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ। এখানে সিংহ হচ্ছে পূর্বপদ এবং আসন হচ্ছে পরপদ। সমাস সমাসকে প্রধানত ৬টি ভাগে ভাগ করা হয়। সমাজকে সাধারণত ৬টি ভাগে ভাগ করা হয়। চলুন দেখে আসি সেই ৬টি ভাগ কি কি। প্রথমে আছে দ্বন্দ্ব সমাস, দ্বিতীয় আছে হচ্ছে দ্বিগু সমাস, এরপর আছে কর্মধারয় সমাস, এরপরে আছে তৎপুরুষ সমাস, অব্যয়ভাব সমাস এবং সর্বশেষ ৬ষ্ঠ নম্বর সমাসের নাম হচ্ছে বহুব্রী সমাস। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কোন বিষয়ে কোন পদটা প্রাধান্য পায়। এখন আমি প্রত্যেকটা সমাস নিয়ে আলাদা আলাদা ক্লাস থাকবে, একদম সুন্দর করে A to Z একদম ডিটেলস ক্লাস থাকবে। এখন ৬টা সমাস সম্পর্কে একটু বেসিক নলেজটা আমরা নিই। আসুন একটু দেখি।
প্রথমে আছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস এখানে হচ্ছে উভয় পদ। একটা সমাসের মধ্যে কয়টা পদ থাকে? দুটো পদ থাকে, একটা পূর্ব পদ আর একটা পর পদ। এই দ্বন্দ্ব সমাসের মধ্যে দুইটা পদই প্রাধান্য পায়, উভয় পদই প্রাধান্য পায়। এরপর হচ্ছে একটা জিনিস লক্ষ্য করে, সেটা হচ্ছে এখানে 6টা সমাস আছে। এখন এই 6টা সমাসের মধ্যে কোন সমাসের কোন পদ প্রাধান্য পায়, এটা কিভাবে মুখস্থ করবেন? আসলে আমি একটু টেকনিক দেখাই দিই। সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আপনি যদি এখন দ্বন্দ্ব করতে চান, দ্বন্দ্ব করতে হলে সর্বনিম্ন কতজন লোক লাগে? আপনি কি একা একা দ্বন্দ্ব করতে পারবেন? কখনোই পারবেন না। দ্বন্দ্ব করতে হলে দুইজন লোক দরকার। সেহেতু দ্বন্দ্ব সমাসের কি উভয় পদ, তার মানে দুইটা পদ, একটা পূর্ব পদ আর একটা কি উত্তর পদ, দুইটা পদই কি প্রাধান্য পায়। একটা উদাহরণ যদি আমরা দেখি, উদাহরণ সহ যদি দেখি, সেটা হচ্ছে মা বাবা। মা বাবা। পরীক্ষার হলে আপনার প্রশ্নটা এমন থাকবে যে মা বাবা এটি কোন ধরনের সমাস? এটি আপনি দেখাবেন দ্বন্দ্ব সমাস। কিভাবে বুঝলেন? কারণ আপনি ক্লাসে পড়ছিলেন যে সমাসে কি দুইটা পদে প্রাধান্য পায়। দেখুন এর ব্যাস বাক্য হচ্ছে মা ও বাবা। মা ও বাবা, এটা হচ্ছে ব্যাস বাক্য, এটা হচ্ছে সমস্ত পদ। এখানে দেখুন দুইটা পদে প্রাধান্য, মাও আছে বাবাও আছে, তার মানে এটা কোন সমাস হবে? এটা দ্বন্দ্ব সমাস হবে। এরপরে যেটা দেখো সেটা হচ্ছে দ্বিগু সমাস। দ্বিগু, দ্বি মানে কি বলুন তো? দ্বি মানে হচ্ছে দুই, অর্থাৎ এটার হচ্ছে দ্বিগু সমাসের দ্বিতীয় পদ প্রাধান্য পায়। দ্বিগু সমাসের কোন পদ প্রাধান্য পায়? দ্বিতীয় পদ। দেখুন দ্বিগু মানে হচ্ছে, দ্বি মানে হচ্ছে দুই, তার মানে 2 নম্বর পদ এখানে প্রাধান্য পাবে। দ্বিগু সমাসের যদি উদাহরণটা দেখি, তাহলে এটা হতে পারে যে নবরত্ন। রত্ন, এটার ব্যাস বাক্য হবে হচ্ছে নব রত্নের সমাহার। এখানে হচ্ছে নব হচ্ছে পূর্বপদ, রত্ন হচ্ছে পরপদ। এখানে রত্নটাকে প্রাধান্য পায়। এই নবরত্নের মধ্যে কোনটা প্রাধান্য পায়? রত্নটা প্রাধান্য পায়। তাহলে আমরা কি শিখলাম? যে দ্বিগু সমাসে কি দ্বিতীয় পদ প্রাধান্য পায়। এরপর যেটা দেখবো সেটা হচ্ছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসেরও দ্বিতীয় পদ প্রাধান্য পায়। এটা কিভাবে মনে রাখবেন? কর্ম করি আমরা জব করি বা চাকরি করি, অন্যের অধীনে করি, সেহেতু কি অন্যের অধীনে যেহেতু করি, তার মানে দ্বিতীয় কোনো ব্যক্তির অধীনে কাজ করে, তার মানে এটাও কর্মধারয় সমাসে কি দ্বিতীয় পদ প্রাধান্য পায়। কর্মধারয় সমাসের যদি একটা উদাহরণ দেখি, তাহলে হতে পারে এটা হচ্ছে খাস জমি। কি হতে পারে? খাস জমি। এটার ব্যাস বাক্য হবে খাস যে জমি। এই সমাসের এটা হচ্ছে খাস হচ্ছে পূর্বপদ, জমিন হচ্ছে পরপদ। এখানে পরপদের অর্থটাকে কি প্রাধান্য পায়। এখানে খাসটা বিষয় না, বিষয়টা হচ্ছে জমি। এই জমির কথাটা এখানে কি প্রাধান্য পায়। সেহেতু এটা হচ্ছে একটি কর্মধারয় সমাস এবং এখানে কি দ্বিতীয় পদটা প্রাধান্য পেয়েছে। এরপর আছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসে দ্বিতীয় পদ প্রাধান্য পায়। এটা কিভাবে মনে রাখবেন? যে কোনো একটা টেকনিক দেন। তৎপুরুষ সমাস, তৎ শব্দের অর্থ হচ্ছে তার, পুরুষ মানে হচ্ছে পুরুষ, তার মানে অন্য কোন পুরুষ বা দ্বিতীয় কোন পুরুষের দ্বারা যেটা পরিচালিত হয় সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। তাহলে কি শিখলাম? তৎপুরুষ সমাসের দ্বিতীয় পদকে কি প্রাধান্য পায়। তৎপুরুষ সমাসের উদাহরণ হচ্ছে মধুমাখা হতে পারে। তৎপুরুষ সমাসের উদাহরণ হচ্ছে মধুমাখা। এর ব্যাস বাক্য হবে মধু দিয়ে মাখা। মধু হচ্ছে পূর্বপদ, মাখা হচ্ছে পরপদ। এখানে হচ্ছে মাখা, যেখানে হচ্ছে পরপদটা কি প্রাধান্য পাবে। এখানে মধু এবং মাখা, এর মধ্যে মাখাটা হচ্ছে কি প্রধান, মধুটা কেমন আছে? মাখা আছে। তাহলে কি শিখলাম? তৎপুরুষ সমাস, যেটা হচ্ছে কি দ্বিতীয় পদ প্রাধান্য পায়। এরপরে শিখবো হচ্ছে অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাসের পূর্বপদ প্রাধান্য পায়। একমাত্র সমাস যে সমাসের পূর্বপদ প্রাধান্য পায়। এটা কিভাবে মনে রাখবেন একটু দেখুন। অব্যয়ভাব সমাসের প্রথম অক্ষরটা কি আছে? অ আছে। অ হচ্ছে বাংলা বর্ণমালার মধ্যে কি বাংলা বর্ণমালার মধ্যে সর্বপ্রথম কোন অক্ষরটা আছে? সেটা আছে হচ্ছে অ অক্ষর। প্রথমের দিকে আসে না, শুরুর দিকে আসে, তাহলে এটা হচ্ছে কি পূর্বপদ বা কি বলবো প্রথম পদ প্রাধান্য পায়। অব্যয়ভাব সমাসের উদাহরণ হতে পারে হচ্ছে উপকণ্ঠ। উপকণ্ঠ, এটার সমাস, এটার ব্যাস বাক্য হচ্ছে কণ্ঠের সমীপে। কণ্ঠের সমীপে বা উপকণ্ঠকে কি বলা যায়? উপকণ্ঠ। এর সমাস হবে, এর ব্যাস বাক্য হবে কণ্ঠের সমীপে। সমীপে, এখানে কণ্ঠটাকে প্রাধান্য পায়, পূর্বপদ প্রাধান্য পায়, তাই অব্যয়ভাব সমাসে কি পূর্বপদ প্রাধান্য পায়। এরপরে শিখবো হচ্ছে বহুব্রীহি সমাস।
বহুব্রীহি সমাসের বহুব্রীহি সমাস হচ্ছে একমাত্র এক্সেপশনাল একটি সমাস যে সমাসের কোনো পদে প্রাধান্য পায় না। বহুব্রীহি সমাসের কোনো পদে কি প্রাধান্য পায় না। তাহলে কোন পদ প্রাধান্য পায়? এখানে থার্ড পারসন প্রাধান্য পায়। থার্ড পারসন বা কারা? তৃতীয় কোনো ব্যক্তি বা তৃতীয় কোনো বস্তু বা তৃতীয় কোনো জিনিসকে ইঙ্গিত করে। যেমন আমি যদি দেখি বহুব্রীহি নিজেই একটা সমাস, কি বললাম? বহুব্রীহি নিজে একটা সমাস, এটার ব্যাস বাক্য হবে বহুব্রীহি যার। এখানে বহুটা হচ্ছে পূর্বপদ, ব্রীহিটা হচ্ছে পরপদ। এখানে পূর্বপদ এবং পরপদ, এখানে বহুব্রীহি, এটার সমাস হবে সমান সমান বহুব্রীহি। তাহলে কি শিখলাম? বহুব্রীহি এর ব্যাস বাক্য কি হবে? বহুব্রীহি যার। এটি কোন সমাস? বহুব্রীহি সমাস। এখন আমি বলছিলাম যে বহুব্রীহি সমাসের কোনো পদে প্রাধান্য পায় না, একটা থার্ড পারসন পদ এখানে প্রাধান্য পায়। তাহলে এখানে বহুব্রীহি দ্বারা কাকে বোঝাচ্ছে? বহুব্রীহি দ্বারা এখানে কোন জমিদারকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে বলুন? জমিদার। যার অনেক জমি আছে তাকে কি বলা হয়? বা কি বলবো, যার অনেক ধান আছে। এলাকার মধ্যে এমন থাকে না, একটা লোক যার হচ্ছে প্রচুর পরিমাণে জমি আছে, প্রচুর পরিমাণে ধান আছে, তাকে বলা হচ্ছে বহুব্রীহি। আর এই ব্রীহি মানেই হচ্ছে ধান। ব্রীহি মানে কি বললাম? ধান। এরপরে আরো হতে পারে, যেমন হচ্ছে দশানন হতে পারে। দশানন যদি বলি দ তাহলে অবশ্যই এখানে সা দন্ত ন দন্ত না, দশানন। এর ব্যাস বাক্য হচ্ছে দশ আনন আনন যার। যারা সনাতনী ধর্মাবলম্বী আছে তারাও হয়তো অলরেডি বুঝে গেছেন। এখানে হচ্ছে দশটা হচ্ছে পূর্বপদ, আনন্দটা হচ্ছে পরপদ। কিন্তু এখানে দশ আনন্দ যার দশানান বলতে এখানে কাকে বোঝাচ্ছে? এখানে গণেশকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে বলুন? গণেশ। হিন্দুদের দেবতাদের মধ্যে একজন মনে হয় আছে এরকম গণেশ নামক একটি দেবতা। তাহলে কি শিখলাম? বহুব্রীহি সমাস, এই সমাসে কি কোনো পদে প্রাধান্য পায় না, বরং আলাদা একটা পদ প্রাধান্য পায়। একটু রিপিট করে কি শিখলাম আমরা শিখেছি দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে কি উভয় পদ প্রাধান্য পায়, কারণ দ্বন্দ্ব করতে হলে সর্বনিম্ন দুজন লোক লাগে। এরপরে শিখেছিলাম দ্বিগু সমাস। দ্বিগু মানে হচ্ছে মানে হচ্ছে দুই, তার মানে দ্বিতীয় পদ প্রাধান্য পায়। কর্মধারয় সমাস, কর্ম আমরা অন্যের অধীনে করি, দ্বিতীয় কোনো ব্যক্তির অধীনে করি, তাই কর্মধারয় সমাস হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ, মানে দ্বিতীয় পদ প্রাধান্য পায়। তৎপুরুষ সমাস, তৎ মানে আছে তার, পুরুষ মানে অন্য পুরুষ বা দ্বিতীয় নং কোন পুরুষের দ্বারা পরিচালিত, তার মানে তৎপুরুষ সমাস কি দ্বিতীয় বা প্রাধান্য পায়। এরপর শিখেছিলাম, আচ্ছা দেখে আমরা কি গেছিল, তিনটা সমাস হচ্ছে দ্বিতীয় প্রাধান্য পায়। কি? একটা হচ্ছে দ্বিগু কর্মধারয় তৎপুরুষ, দ্বিগু কর্মধারয় তৎপুরুষ সমাস দ্বিতীয় পদ প্রাধান্য পায়। এরপরে ছিল অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাসের প্রথম অক্ষর স্বরে অ, যেটা হচ্ছে প্রথম বর্ণ, তাই এখানে পূর্বপদ বা প্রথম পদ প্রাধান্য পায়। এরপরে শিখেছি বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসের কোনো পদে প্রাধান্য পায় না, বলে এখানে তৃতীয় নং কোনো পদ বা এক্সেপশনাল কোনো পদ বা এগুলোর বাইরে কোনো পদ প্রাধান্য পায়।